हमें पूछो क्या होता बिना दिल जिए जाना। যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে, জীবন যেন ধূপের ধোঁয়ারে, জীবন রে। যেটার ভয় ছিল সেটাই হলো, আসলেই শ্বেতাকে ঘর বন্দি করে রাখা হয়েছে। কিন্তু সবার মুখে একটাই কথা বেরোচ্ছিল যে শ্বেতা কোথায় গেল। হঠাৎ করে তার কোনো খবর নেই। যখন রাহুল মারা গেল তারপর থেকে শ্বেতাকে কোনোভাবেই দেখা যাচ্ছিল না। এই জন্য কি শ্বেতা যদি আসল সত্যিই ফাঁস করে দেয়, এর জন্যই প্রোডাকশন হাউস তাকে গোপন করে রেখে দিয়েছে কি? এমন একটা ঘটনা ফেসবুকের মধ্যে গতকাল ভাইরাল হয়েছে, যেখানে সব মানুষের ঘুম হারাম হয়ে গেছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আমরা সবাই জানি রাহুল মারা গেছে সমুদ্রের মধ্যে, কিন্তু শ্বেতাও তার সাথে ছিল। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে শ্বেতা গায়েব হয়ে গেল। শ্বেতাকে কেউ খুঁজে পাচ্ছে না। এটাই সবার প্রশ্ন যে শ্বেতা কোথায় চলে গেল। তখন সকলের মনে একটাই প্রশ্ন, যে শ্বেতা কি তাহলে তাদের সাথে মিলে আছে? কিন্তু গতকাল 6 এপ্রিল এমন একটা ভিডিও প্রকাশ পায়। সেই ভিডিওর মধ্যে দেখা যায় এক ঘরের মধ্যে শ্বেতা বন্দী আছে এবং শ্বেতা হাত জোড় করে ক্ষমা চাচ্ছে। তো এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সবার পায়ের তলা থেকে জমিন সরে গেছে। আসলেই কি শ্বেতাকে তার মানে ঘরবন্দি করে রাখা হয়েছে? শ্বেতা এমন কি জানতো যেটা সকলের সামনে গোপন করা হচ্ছে? আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু সত্য তুলে ধরব এবং এমন কিছু ঘটনা আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনি আপনার নিজের কানকে, নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। কিছুদিন আগে ভিডিওর মধ্যে আমরা দেখেছি যে শ্বেতা এবং রাহুল তারা একটা হোটেলের মধ্যে এক রুমের মধ্যে ছিল। এই ভিডিওটি প্রকাশ পায় ফেসবুকের মধ্যে। সেখানে এটাও বলা হয়েছিল যে তাহলে কি শ্বেতা এবং রাহুলের মধ্যে কোনো সম্পর্ক ছিল, যার কারণে শ্বেতা কোনো কথা বলছে না? রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা, তিনি কেঁদে কেঁদে একেবারে হাল্লাক হয়ে যাচ্ছে। আর তিনি কেঁদে কেঁদে তিনি থানায় গিয়ে এফআইআর দায়ের করেছেন তার স্বামীর জন্য, যে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেখানে থাকা এক প্রত্যক্ষদর্শী ড্রাইভার এই পুরো ঘটনা নিয়ে এমন কিছু গোপন তথ্য ফাঁস করেছেন যা পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আর কথা না বাড়িয়ে সেই দিনের আসল ঘটনা নিয়ে একজন বিশ্লেষক ঠিক কি ফাঁস করল, চলুন এবার ওটাই জেনে নেব। নমস্কার, আমি জিতু কামাল। এত রাত্রিবেলা একটা মানে খুব বিরক্ত নিয়ে একটা ভিডিও করতে বসলাম। আমি জানি না আমি এখানে এই টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে এসেছি না এই করতে এসেছি। যাই হোক, যখন করতে হচ্ছে করতে হবেই। একটু জানান দিয়ে রাখি যে যেদিন আমাদের খুব কাছের শিল্পী আমাদের ছেড়ে চলে গেলেন, তার পরে যখন আমাদের মিছিল বেরিয়েছিল, প্রতিবাদ মিছিল বেরিয়েছিল, এফআইআর হয়েছিল যেই দিন, সেই দিনই আমি আমার প্রতীকী বিপ্লব, আমার সংগ্রাম আমি আমার মতো করে করেছিলাম। কারণ আমি জানতাম শিল্পী কুল, শিল্পী জাতি কখনোই সংখ্যাগরিষ্ঠতা ছেড়ে ইন্ডিভিজুয়াল সংখ্যালঘিষ্ঠ মানুষের কাছে দাঁড়ায় না। তো আমি তাদের দিকে চেয়েও থাকিনি, আমি আমার মতো করে বিপ্লব করেছি। এরপরে 2 দিন বা 1.5 দিন কেটে যাওয়ার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাকে ফোন করেন, আসতে বলেন, এবং গিয়ে আমি ভেবেছিলাম আমার যে কমপ্লেন জমা পড়েছে সেই নিয়ে কথা হবে, কিন্তু সেই নিয়ে কথা হয়নি। এটা অন্য মিটিংয়ে আমাকে থাকতে বলেন এবং আমি সেই মিটিংয়ে থাকি এবং সেই মিটিংয়ে আমি আমার প্রস্তাব দিই। সেইখানে আমার খুব কষ্ট লাগছে বলতে, সেখানে তিনি আমার ঘটনাটা শুনে দুঃখ প্রকাশ করেন। এখন একটি ভিডিও দেখলাম এবং বাইট দিতে দেখলাম এক অভিনেত্রীকে, মৌসুমী দি বলি আমি তাকে, মানে আমার সঙ্গে খুব বেশি পরিচয় নেই। তিনি বললেন আমি নাকি আর্টিস্ট ফোরামের কাছে মানে প্রায় পায়ে ধরে ক্ষমা চেয়েছি, দীর্ঘদিন ধরে ভুল করে করে তারপরে ক্ষমা চেয়েছি। আচ্ছা দিদি, আমি কখন ক্ষমা চাইলাম? ক্ষমা চাইতে যাব কেন? ডেফিনেটলি ভুল হলে পায়ে ধরে ক্ষমা চাইবো, জুতো মুখে তুলে নেব। আমার কোনো ভুল নেই। আমি আমার প্রতীকী বিপ্লব দেখিয়েছি। 16ই মার্চ আমি যখন আর্টিস্ট ফোরামে মেল করেছি, তারপর থেকে কেউ মেলের জবাব দেয়নি, কেউ ফোনটুকু তোলেনি। যে অভিভাবক, সবার অভিভাবক, তাকে আমি ফোন করে গেছি, মেসেজ করে গেছি, শুধু একটা করছি পেয়েছি। আমি কারোর নাম বলছি না, আমার সিনিয়র তাই জন্য নাম বলছি না। আপনি যেটা করলেন, ফোরামের ওই মিটিংয়ে ফোরামের লোক ছিল, প্রডিউসারের লোক ছিল, ফেডারেশনের লোক ছিল, সেইখানে দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত হয়েছিল যে এই নিয়ে আর কোনো রকমের কোনো মন্তব্য আমি করব না। আমাকে করতে বারণ করা হলো এবং
ডিসপিউট কমিটি তৈরি হলে আমার যে কমপ্লেন সেটাকে প্রায়োরিটি দেওয়া হবে এবং প্রথম বসা হবে। তাই জন্য আমি চুপ করে রয়েছি, তাই জন্য আমি একটু ধৈর্য ধরেছি। আপনিও হঠাৎ করে কি খেয়েছেন জানি না, হয়তো গরম চা, কড়া চা খেয়ে ফেলেছেন, অথবা কোনো ধরনের ভাজা তেলে ভাজা খেয়ে নিয়েছেন, গ্যাস অম্বল হয়েছে আপনার দৃষ্টিভঙ্গি কোথা থেকে আপনি দেখেছেন জানি না যে আমি ক্ষমা চাইছি এবং আর্টিস্ট ফোরাম আমাকে ক্ষমা করে দিয়েছে। আপনি যদি আর্টিস্ট ফোরামের জায়গায় থাকতেন, আর্টিস্ট ফোরামের মতো বৃহৎ মনের পরিচয় দিতেন না, আপনি ক্ষমা করতেন না। আমার ঠ্যাঙা পড়েছে আপনার কাছে ক্ষমা চাওয়া। আপনাদের মতো কিছু কমরেডের জন্য আজকে গোয়িং টু দ্য নট, ওই পার্টি, আমি ওই পার্টির হয়ে কোনোদিন কথা বলিনি আর বলবো না। আপনাদের মতো কিছু কমরেডের জন্য, আপনারা কি দিয়ে তৈরি, আপনার ঘরের ভেতর এক বলেন, বাইরে এক বলেন, আমি পুরো পার্টিকে বলছি না, আপনাদের মতো পার্টির কিছু সদস্য নিজেদেরকে মনে করেন, আপনারা ঘরে এক বলেন, বাইরে এক বলেন। সকালে এক্সের নামে কুচ্ছা রটান, সেই এক্সের থেকে একটু সুবিধে পেলে আবার তার পায়ের সামনে বসে পড়েন। সেই ধরনের রক্তে আমি অন্তত জন্ম নিইনি, সেই ধরনের রক্ত নিয়ে আপনারা জন্ম নিয়েছেন। তাই জন্য এই পাল্টিবাজি কথাটা আপনি বললেন, আপনি মিথ্যে কথা বললেন। আপনি আমাকে চ্যালেঞ্জ করুন যে আমি মিথ্যে বলছি না, আপনি মিথ্যে বলছেন। আপনি মিথ্যে বললেন। সেখানে উপস্থিত ছিল প্রচুর সিনিয়র প্রডিউসার, প্রচুর সিনিয়র মানুষ, প্রচুর সিনিয়র টেকনিশিয়ান। কি হয়েছে সবাই জানে। আপনি বললেন যে আমি ঘরের মধ্যে ঢুকে ক্ষমা চেয়েছি। কে ক্ষমা চেয়েছে? কেন ক্ষমা চাইতে যাব? কি অন্যায় করেছি? নোংরামিটা কম করুন, দয়া করে বলছি। বয়স হয়েছে তো, নোংরামিটা কম করুন। মহিলা বলে আর বিশেষ কিছু বললাম না। ওই শ্রদ্ধা ভক্তিটা আপনার প্রতি রয়েছে, সেটুকানি বজায় রাখুন। আপনাদেরও কাজের প্রবলেম হয়েছে, সেই সময় আপনারা আপনার হাজবেন্ড সত্যিকারের শিল্পী হিসেবে বলছি না, মানুষের পরিচয় দিয়েছে। সে গিয়ে যে কাজটি করছিল, আমি ফোন করেছিলাম, একদা কি করছো? তখন বলেছিল হ্যাঁ কাজের প্রবলেম হচ্ছে, অনেকে প্রবলেম তৈরি করছে। সেই সময় আপনি সবাইকে চাইলেন সমব্যথী হিসেবে। আজ আমি আমার প্রতীকী সংগ্রাম করেছি, আমার পাশে এসে বসলেন না, আমার পাশে বললেন না না তোর ব্যাপারটাও দেখা উচিত বা তোর সঙ্গে আছি, দরকার নেই। আপনি বললেন পুরোপুরি অন্যায় করেছে, ও অন্যায় করে গেছে, ফোরামের প্রচুর ওর প্রতি রয়েছে। ঠিক আছে, লড়াইটা রাস্তায় হবে, আপনার সঙ্গে নিশ্চয়ই হবে, সংগ্রামের মাধ্যমে হবে, বিপ্লবের মাধ্যমেই হবে। মিথ্যে কথা বলবেন না। কালকে যখন আমি ওনাকে ফোন করেছিলাম, ওই সিনিয়র টেকনিশিয়ানকে, উনি যখন বললেন যে করা ছাড়া কোনো উপায় নেই, আমি কেঁদে ফেলেছি। চিরচাকা বন্ধ হয়ে গেছে। আমার কিচ্ছু যায় আসে না, শুটিং না করলেও মধুমণি বহু বছর শুটিং করেনি, আমার কিছু যায় আসে না। কারণ শুটিং এর যে রোজগার, সেটা আমার টোটাল রোজগারের, আমাদের টোটাল রোজগারে 15-20% হবে। আজ অব্দি কোনোদিনও মদ সিগারেটের কোনো বিজ্ঞাপন করিনি আমরা করিনি, ফিউচারেও করব না। যা করেছি সততার সাথেই পয়সা কামিয়েছি, সততার সাথে এই জায়গায় এসেছি। আমি জোরহাত করে বলছি, আপনারা যারা এই বিষয়টা নিয়ে ভাবছেন তারা আরেকবার ভাবুন যে চিরসখার দোষ কোথায়, এর সাথে যুক্ত যারা, আমরা কি দোষী? মানে এখানের আর্টিস্ট, এখানের টেকনিশিয়ানরা কি দোষ করলো ভাই? প্রতিবাদ হোক, 100% তদন্ত হোক, সবকিছু হোক, কিন্তু চিরসখা কি দোষ করলো? দিস ইজ মাই হোল পয়েন্ট। জুনিয়র হিসেবে কাজ শুরু করেছি, 500 টাকাও পাইনি। তো আমার তখনও ভয় ছিল না, এখনো ভয় নেই। আমি পিঠে ছুরি খাওয়ার থেকেও বুকে ছুরি খাওয়া অনেকটা সম্মানের মনে করি। নমস্কার। তাই তোমার চিরসখা বন্ধ হয়ে গেছে, দারুণ ব্যাপার। আমরা এখন সবাই সিকিউর। কালকে চিরসখার একজন সিনিয়র টেকনিশিয়ানকে, তার সম্মান রক্ষার্থে, আমি তার নাম নিচ্ছি না, সিনিয়র 50+ ফোন করেছিলাম। কাঁদছে আমায় বলছে যে রাজা, আমার 2টো মেয়ে আছে, আমার বউ বলল যে চলো আমরা 4 জনে করে নিই। আমি ঘুমোতে পারিনি, তারপর থেকে কাল রাতে ঘুমোইনি। আমার কিচ্ছু যায় আসে না, শুটিং না করলেও মধুমণি বহু বছর শুটিং করেনি, আমার কিছু যায় আসে না। কারণ শুটিং এর যে রোজগার, সেটা আমার টোটাল রোজগারের, আমাদের টোটাল রোজগারে 15-20% হবে। কিন্তু আমার যায় আসে, যখন আমার ছেলে বড় হবে, যখন ও জানবে যেরকম একটা ঘটনা ঘটলো,
তার বাবার কাছে টাকা ছিল, পয়সা ছিল, ক্ষমতা ছিল, ফলোয়ার ছিল, ভালোবাসা ছিল, কিন্তু সে কিছু বলেনি, চুপ করে থেকেছে। আমি পিঠে ছুরি খাওয়ার থেকেও বুকে ছুরি খাওয়া অনেকটা সম্মানের মনে করি, তাই তোমাদেরকে বলছি। কি দোষ করেছে টেকনিশিয়ানরা, কি দোষ করেছে বাকি আর্টিস্টরা? আমরা কি দোষী? চিরসভা কেন বন্ধ হলো? টেকনিশিয়ানরা তাদের কত টাকা পার ডে হয়, কত সঞ্চয় থাকে? এই তো এর মধ্যেই গত সপ্তাহতেই একজন টেকনিশিয়ান দাদার সাথে কথা হচ্ছিল, বললো যে দাদা আমার মেয়েকে বোধহয় স্কুল নাকি একটা কথা বলছিল, স্কুলে দেবো, এরকম একটা কিছু কথা চলছে। ছোট মেয়ে, একজনের পায়ে অপারেশন হবে, পায়ে ব্যথা আছে। তারা যারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমি কারোরই নাম নিচ্ছি না। কি করবে তারা, কি করবে? এবার তোমরা বলতে পারো যে দাদা সিরিয়াল তো বন্ধ হয়। হ্যাঁ বন্ধ হয়, বন্ধ হওয়া জোর করে বন্ধ করে দেওয়ার মধ্যে তফাৎ আছে বস। কিন্তু গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কি করবে? আর আর্টিস্টদেরও বিরাট কোনো ভালো অবস্থা নয়, আর্টিস্টদেরও ভালো অবস্থা নয়। এটা তোমার মুম্বাই বা সাউথের ইন্ডাস্ট্রি নয়। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওটা বানাতে পাচ্ছি হয়তো এই অভিনয় করে রোজগারের ওপর আমি একদমই পুরোটা নির্ভরশীল নয়, তা না হলে আমাকে চুপ করে থাকতে হতো। এইটাই ব্যাপার। দেখো, তোমরা বিচার করে দেখো, কি আর বলবো। কি বলতো, রাইট নেই অভিনয়টা, না আমার ভালোবাসা, এরম ভাবে আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার কোনো রাইট নেই কারোর। ফাট করে একটা নির্দেশ, কোনো রাইট নেই। যারা আমরা অভিনয় করতে এসেছি, অনেকে বড় চাকরি ছেড়ে এসেছে। আমি নিজে ইঞ্জিনিয়ার, বিটেক ইঞ্জিনিয়ার, বড় কোম্পানিতে চাকরি করতে পারতাম, তো বিদেশে থাকতে পারতাম। রিস্ক নিয়েছি, ইন্টারভিউ দিইনি, কারণ আমি অভিনেতা হব, আমি অভিনয় করব, অভিনয় করে রোজগার করব। তখন জানতাম না যে নাম করব, জানি অভিনয়টা করতে হবে। আরে বস, জুনিয়র হিসেবে কাজ শুরু করেছি, 500 টাকাও পাইনি। তো আমার তখনও ভয় ছিল না, এখনো ভয় নেই। ভয় আমার নেই। প্রতিবাদ হোক 100%, তদন্ত হোক, সবকিছু হোক, কিন্তু চিরসখা কি দোষ করলো? দিস ইজ মাই হোল পয়েন্ট। মানে এখানের আর্টিস্ট, এখানের টেকনিশিয়ানরা কি দোষ করলো ভাই? আমি তো এটা বুঝতে পারলাম না। হ্যাঁ, দোষী আমরা। আমি আমার কাজকে ভালোবাসি, এটা আমার দোষ না? দাদা এখন আবার শুটিং করার কি আছে? কেন ভাই? তোমারই বা তাহলে চাকরি করার কি আছে? তোমারই বা তাহলে ব্যবসা করার কি আছে? এটা তো আমার রুজি রুটি। প্রতিবাদ করবো না, এখনো কিছুই বলবো না, চুপ করে থাকবো? এতটা স্বার্থপর? খালি নিজেরটা বুঝি। আরে ভাই ছাড় না, এত ব্যাংক ব্যালেন্স আছে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, এত 4খানা প্রপার্টি রয়েছে, হাই রাইজে 3-4টে গাড়ি রয়েছে, বিজনেস রয়েছে, কি যায় আসে? কিছুই যায় আসে না। ও ঠিক আছে, চুপি চুপি আরেকটা প্রডিউসারকে ফোন করব, ফোন করে বলবো যে বাবা আমি খালি আছি এখন, হ্যাঁ এটা দেখে নেবেন, ব্যাস ওইটুকুই। তারপর আবার ঢুকে যাব, রেমুনারেশনটা ওই ফাঁকতালে একটু বাড়িয়ে নেব। না, পারলাম না, এইটা করতে পারলাম না, এটা করতে পারলাম না। জানি এটার অনেক বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, অনেকে ভুল বুঝতে পারে, কিন্তু আমি জোরহাত করে বলছি, আপনারা যারা এই বিষয়টা নিয়ে ভাবছেন তারা আরেকবার ভাবুন যে চিরসখার দোষ কোথায়, এর সাথে যুক্ত যারা, আমরা কি দোষী? যে স্বেচ্ছায় ছাড়তে চাইছে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু বাকিরা 50, 60, 70 জন টেকনিশিয়ান, তাদের পরিবার, 30-40 জন আর্টিস্ট, আর এতই সহজ ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া। ইজ ইট সো ইজি? আবার এটা অনেকে ভাববে যে একটা নতুন সিরিয়ালে ঢুকে যাবে, অত সহজ নয়। আমার জন্য সহজ, আমার জন্য সহজ, কারণ আমি এস্টাবলিশড, আমি 15-16 বছর ধরে কাজ করছি। সব হাউসের সাথেই আমার খুব ভালো সম্পর্ক আছে, প্রত্যেককেই আমাকে খুব ভালোবাসেন এবং প্রত্যেককে আমি শ্রদ্ধা করি। এবং আমি যারা এই নিয়মটা, যারা আপনারা এই নির্দেশটা দিয়েছেন, তাদেরকেও আমি শ্রদ্ধা করি। শুধু বলছি একটু ভেবে দেখবেন। আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই, কারোর এগেনস্টে কিচ্ছু বলার নেই, কারণ এই ইন্ডাস্ট্রিটা আমার পরিবার। শুধু আমি বলছি যে একটু ভেবে দেখুন, মানুষ কিন্তু সমস্যায় আছে। কালকে যখন আমি ওনাকে ফোন করেছিলাম, ওই সিনিয়র টেকনিশিয়ানকে,
উনি যখন বললেন যে উপায় নেই, আমি কেঁদে ফেলেছি। That's it. This is not right. This is not right. করবো না শুটিং, কিচ্ছু যায় আসে না আমার, করবো না। কিন্তু সবাই একরকম হয় না, সবাই একরকম হয় না, এটা মাথায় রেখো। তোমাদের রাজাদা সৎ, অনেস্ট, টাকার পেছনে দৌড়য়নি, সত্যের পেছনে দৌড়েছে, লড়াই করেছে, আজকে স্ট্রাগল করে এই জায়গায় এসছে। আজ অব্দি কোনোদিনও মদ সিগারেটের কোনো বিজ্ঞাপন করিনি আমরা করিনি, ফিউচারেও করব না। যা করেছি সততার সাথেই পয়সা কামিয়েছি, সততার সাথে এই জায়গায় এসছি, তাই আজকে সততার সাথেই বলছি, তা ঠিক হলো না। দিস ইজ নট ডান।